হ্যালো এভরিওয়ান। তো প্রচণ্ড ব্যস্ততা, ঘড়ির সময় দেখবে রাত্রির 1:37, 1:37। একটু আগে একটা শর্টস ভিডিও এসছে চ্যানেলে, তোমরা দেখেছো, মার্চেন্ডাইজ জার্সি নিয়ে আরও দুটো প্রোডাক্ট লঞ্চ করেছি ইস্ট বেঙ্গলের। জার্সিগুলো আনতে গেছিলাম, যারা শতবর্ষের জার্সি অর্ডার দিয়েছে তাদের জন্য নাম নাম্বার লিখিয়ে চলে এসছে, এবং সেইগুলো এনে সেগুলো সমস্ত কিছু মেনটেন করা, সব কিছু শর্টলিস্ট করা, নাম ঠিকানা লেখা, যাবতীয় যা কাজ, প্রচুর কাজ, সব কিছু করে এই ভিডিওটা বানাবার সত্যিই সময় পাইনি। এখন রাত্রির 1:37 দেখালাম তোমাদের, এখন এই ভিডিওটা বানাচ্ছি। তো যেটা বিষয় সেটা হচ্ছে কি, আজকে মোহনবাগানের সচিব মিস্টার দেবাশিস দত্ত, উনি একটা লম্বা চওড়া ব্রাইট দিয়েছেন প্রেসকে। সেই বাইটে উনি অনেকগুলো কথা বলেছেন। তো সেই কথাগুলোর বিশেষ বিশেষ তাৎপর্য আছে, বিশেষ বিশেষ জায়গায়। তো উনি যেটা বলেছেন যে সব থেকে যেটা মানে একটা কথা, উনি ভুল কিছু বলেননি, যে মাধ্যমিক যে ছাত্র পাস না করতে পারবে তাকে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসিয়ে দিয়েছো, তো সে কি করে ভালো রেজাল্ট করবে। এটা একদম বাস্তব কথা। তো দেবাশিস বাবুর কাছে আমার বেশি কিছু প্রশ্ন নেই, অল্প কিছু প্রশ্ন। যদি দেবাশিস বাবুর কাছে আমার এই ভিডিওটা কোনো মোহনবাগানি অনেক ভাই আছে যারা আমাকে সাপোর্টও করে, তারা যদি একটু পাঠিয়ে দেয়, বা তারাও যদি দেবাশিস বাবুর ওই উত্তরটা দেয়, বা তারা বিশ্লেষণ করে বলে যে আমি ভুল কিছু বলছি কিনা, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি কোনো ব্যক্তি আক্রমণে যাচ্ছি না, এর আগে অনেকবার বলেছি, কিন্তু লাভ নেই আলটিমেটলি বলে। আজকে আমি কোনো বাজে ওয়ার্ডও ওনার সম্বন্ধে ইউজ করতে চাই না, তার কারণ আজকে ওনার এমন একটা ভিডিও আমি পেয়েছি, যে ভিডিওটা আমি দেখাবো এখানে তোমাদেরকে, যেটা দেখলে আমরা সবাই আঁতকে উঠতে পারি। তো বিষয়টা হচ্ছে গিয়ে, মাধ্যমিক পাস না করে উচ্চ মাধ্যমিকে কাউকে বসালে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে না। কথাটা উনি ভুল বলছেন না, এটা একদমই ঠিক, বাস্তবসম্মত। কিন্তু ধরুন যদি এরকমটা হয় যে আপনি এমন একটা অন্যায় করেছেন স্কুলে থাকাকালীন, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বা স্কুলে থাকাকালীন, যে আপনাকে স্কুল থেকে টিসি ধরিয়ে দেওয়া হয়েছে, টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট, সাসপেন্ড করে টিসি ধরিয়ে দেওয়া হয়েছে, যে ভাই তোমার মতো স্টুডেন্টকে আর স্কুলে রাখা যাবে না। তারপর আপনি আপনার বাবা, জ্যাঠা, দাদা, যাই বলুন, তাদের ক্ষমতার জোরে এবং তাদের টাকার জোরে আপনি স্কুলের প্রিন্সিপালের কাছে গেলেন, এবং প্রিন্সিপালের কাছে গিয়ে সেই টাকার ক্ষমতায় এবং হাতে পায়ে ধরে আপনি স্কুলে থেকে গেলেন। বিষয়টা যদি এরকম হয় তাহলে কি হয়? তো প্রথমেই মাধ্যমিকের বিষয়টা নিয়ে একটা ভিডিও দেখাই। এর আগে আপনারা বহুবার দেখেছেন, অনেক লাইভে, অনেক ব্লগে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে অনেক কিছুতে টুটু বসুর, আমি টুটু বসুকে ব্যক্তিগতভাবে, আবারও বলছি, ভিডিওটা দেখাবার আগেও বলছি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি। তার কারণ উনি নিজের জাহাজ বিক্রি করে মোহনবাগানকে দুটো আই লিগ জিতিয়েছেন, যখন ম্যাকডোয়েল ছিল না, 2014-15 এবং 2019-20 দুটো আই লিগ জিতিয়েছেন। হ্যাটস অফ টুটু বসু। এবং মোহনবাগান যখন 2009 সালে আই লিগ থেকে টিম তুলে নিয়েছিল, ওনারই কথা, এটা আমার কথা নয়, ওনার ব্যক্তিগত পেমেন্টে 2 কোটি টাকা যেটা সাসপেনশন ফাইন দিয়েছিলেন মোহনবাগানের, সেটা উনি ব্যক্তিগত চেকে পেমেন্ট করেছিলেন, এটা উনি নিজেই বলছেন। তো দেখে নিই আগে একটু টুটু বসুর ভিডিওটা, দেখে নিন আপনারা ভিডিওটা। যে আমরা প্লেয়ার উইথড্র করে নিয়েছিলাম, তার ফল কি ছিল জানো? রুলসে লেখা ছিল সাসপেনশন অফ দ্য ক্লাব ফ্রম আই লিগ। আই লিগে যদি একবার সাসপেনশন হতো, মোহনবাগানকে আর ফুটবলে ফিরে আসতে পারত? ঈশ্বর করুণাময় যে তখন প্রফুল্ল প্যাটেল এখনো আছেন, জানি না কি হবে। সাসপেনশন যখন হলো,
প্রফুল্ল প্যাটেল থাকায় আমি গিয়ে পায়ে ধরলাম, पाए धरे बोललाम देखो प्रफुल्ल, बहुत कष्ट करके क्लब को हम लोग इस जगह में लाया है, तुम एक ठो इसको आर्थिक जरिमाना कर दो। बोले हमरा राजी करालाम जे आर्थिक जरिमाना होले केउ आपत्ति करबे ना प्रफुल्ल प्যাটেলকে। এবার 3 কোটি টাকা বললো, আমি ওর পায়ে ধরে ফেললাম। 2012 এলো, ওরে ভাই আমি দিতে পারবো না। বলে তুমি 2 কোটি টাকা ঠিক দিতে পারবে, 2 কোটি টাকা আমার পার্সোনাল চেকে আমি। তো দেখলেন টুটুবাবু কি বললেন, পায়ে পড়ে গেছিলেন প্রফুল্ল প্যাটেলের, মানে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার মতন বিষয়, মাধ্যমিক দিতে দিচ্ছিল না, কিন্তু স্কুল থেকে সেই ছাত্রকে বার করে দেওয়া হয়েছিল অন্যায়ের জন্য। পায়ে পড়ে গিয়ে ক্ষমতার জোর, টাকার জোর, সেই জোরে 2 কোটি টাকা ঘুষ দিয়ে, এটাকে ঘুষ বলে, 2 কোটি টাকা ঘুষ দিয়ে আবার ভারতীয় ফুটবলের মূল স্রোতে ছিল এবং আছে। টুটু বসু এখানে বললেন যে যদি মোহনবাগান সাসপেন্ড হয়ে যেত তাহলে কি মোহনবাগান আর ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরতে পারতো না। তো যাই হোক, যা বললেন সেটা টুটুবাবুই বললেন। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এবার যদি আমি একটু দেবাশিস বাবুর কথায় আসি, আজকে তো এমন একটা ভিডিও ওনার পেয়েছি, এই ভিডিওটা এতদিন কোথায় ছিল আমি জানি না। এই যে মোহনবাগানিরা দাবি করে এবং মোহনবাগান ক্লাবের গেটের বাইরেও লেখা ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, এটা যে আদৌ কতটা মিথ্যাচার সেটা দেবাশিস বাবুর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেখানে দেবাশিস বাবু পরিষ্কার বলছে, কি বলছে আমার থেকে শোনার আগে আমার মনে একটু দেবাশিস বাবুর মুখ থেকেই শুনে নেওয়া ভালো। একটু শুনে নিই আমরা দেবাশিস বাবুর মুখ থেকে কি বলছেন উনি। 95-96 তার মানে 96 কোয়ালিফাই করলাম না। 96 প্রথম বছর কিন্তু ন্যাশনাল লিগ আমরা খেলিনি, জেসিটি চ্যাম্পিয়ন হয়েছিল। আমার একটা ফ্ল্যাট আছে এখানে, এখনো আছে, এই ট্রায়াঙ্গুলার পার্কে রেমান্ডসের ওখানে তখন প্রিয়দা হচ্ছে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। আমি অঞ্জনদা আর প্রিয়দা একটা অন্য ইস্যুতে মিটিংয়ে বসছিলাম। তখন আমি প্রিয়দাকে বললাম, প্রিয়দা এসেছিলেন আমার বাড়িতে, আমি প্রিয়দা অঞ্জনদা, আমি তখন প্রিয়দাকে বললাম, প্রিয়দা তুমি মোহনবাগানটাকে এবার ন্যাশনাল লিগ খেলিয়ে দাও। তখন বললো খেলিয়ে দেবো মানে? তো প্রিয়দার কিন্তু মোহনবাগানের প্রতি একটা দুর্বলতা ছিল। তখন আমি বললাম যে তুমি এটা জাতীয় ক্লাব বলে করে দাও। আমার এখনো মনে আছে, বলা আছে ভেবে দেখব। তারপরে আমাদের যে ইস্যুতে মিটিং ছিল সেই মিটিং হয়ে গেল, প্রিয়দা নেবে এলেন, গাড়িতে উঠছেন, প্রিয়দা দরজাটা বন্ধ করতে গিয়ে শুধু আমাদের তাকিয়ে বললেন, তুই যখন বলছিস। কি বললেন দেবাশিস বাবু? তো দেবাশিস বাবু বলছেন প্রিয়রঞ্জন দাসমুন্সিকে উনি বলেছিলেন, উনি অঞ্জন মিত্র, এবং উনি বলেছিলেন যে জাতীয় ক্লাব বলে টোলে তুমি মোহনবাগানকে খেলিয়ে দাও। মানে জাতীয় ক্লাব বলে টোলে, মানে জাতীয় ক্লাব নয় অরিজিনালি, মানে এটা ভাওতাবাজি আর কি। জাতীয় ক্লাব বলে তুমি মোহনবাগানকে ঢুকিয়ে দাও। এবং 96-এর প্রথম NFL মানে ন্যাশনাল ফুটবল লিগ, যেটা পরবর্তীতে আই লিগ, সেইখানে গ্রুপ স্টেজের বাধা অতিক্রম করতে পারেনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। জেসিটি চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম বছর। বাইচুং, বিজয়ন, চ্যাপম্যান, জোপলাঞ্চেরি, এই 4 জন ছিল হচ্ছে গিয়ে জেসিটির প্রধান মুখ। সুখবিন্দর সিং ছিলেন কোচ। সেই বছর মোহনবাগান যোগ্যতা অর্জন করতে পারেননি। টুটু বসু মোহনবাগানে খেলার জন্য নিয়ে এসেছিলেন চিমা অকেরিকে, অনেক বছর বাদে ভারতীয় ফুটবলের মূল স্রোতে আবার। যেহেতু নিজেরা যোগ্যতা অর্জন করতে পারেনি, টুটু বসু ইস্টবেঙ্গলকে দিয়েছিলেন চিমা অকেরিকে। ইস্টবেঙ্গলের হয়ে চিমা অকেরি প্রথম জাতীয় লিগ খেলেছিল। আমি একটু আগে বললাম না, হ্যাটস অফ টু টুটু বসু। এই যেই কালচারটা টুটু বসুর মধ্যে ছিল, সেই কালচারটা দেবাশিস দত্তর মধ্যে নেই। উনি একটা কথা বলেছেন আজকে, যে 70-এর দশকে কোনো একটা ক্লাব, মানে উনি ইস্টবেঙ্গলকেই মিন করে বলেছে, যে মাথায় পিস্তল ঠেকিয়ে, মাথায় পিস্তল ধরে প্লেয়ার তুলে নিয়ে যাওয়া হতো। সেই জন্য 70 থেকে 75-এর দশকে
ইস্টবেঙ্গলের খুব সাফল্য ছিল, মোহনবাগানের সাফল্য ছিল না। 80-র দশক থেকে টুটুবাবু আসেন, মোহনবাগান ক্লাবে জয়েন করেন, অর্থের মানে অনেক সুব্যবস্থা হয়, যার দরুন তারপর থেকে মোহনবাগান ক্লাব আবার স্বমহিমায় ফেরে। এবং যেটা বিষয়, উনি বলেছেন 90-এর দশকে আর কি ম্যাকডোয়েলের পয়সা, বিজয় মালিয়ার পয়সা, সেটা ইস্টবেঙ্গল ক্লাবেও ছিল, কিংফিশারের মাধ্যমে, মোহনবাগানে ম্যাকডোয়েলের মাধ্যমে সেই পয়সা। এখন সঞ্জীব গোয়েঙ্কার পয়সায় মোহনবাগান চলছে, উনি সেটা একদম স্বীকার করেছেন। একটা সময় টুটু বসু, তারপর বিজয় মালিয়া চলে যাওয়ার পর ফের টুটু বসু, এবং এখন সঞ্জীব গোয়েঙ্কার পয়সায় চলছে। 70-এর দশক দেখেছেন এরকম মানুষ এখন খুব কম আছেন, হয়তো আছেন কিছু কিছু মানুষ, কিন্তু খুব কম আছেন, আমরা তো কেউ দেখিনি। আমরা যেটা দলবদলের গল্প শুনেছিলাম, মানে আমি যেটা শুনেছিলাম, আমাদের 40 মিডল এজ যারা আমাদের বয়সী, তারা কৃষাণু বিকাশের দলবদল কিছু শুনে থাকতে পারে, কিছু মনে থাকতে পারে, যারা ফুটবল ভালোবাসে। আমার তো মনে আছে কৃষাণু বিকাশের দলবদল আমি পেপারে পড়তাম। যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে পিস্তল ধরে 70-এর দশকে টিম বানানো হয়েছে, টিম ভালো সাফল্য দিয়েছে। আমার বলতে মানে একটু হাসি পাচ্ছে, কখনো পিস্তল ধরে, সেই সময় তো আবার আমি যদি রাজনীতির প্রেক্ষাপটে একটু চলে যাই, মানে 70-এর দশকেই ছিল হচ্ছে গিয়ে সেই পশ্চিমবঙ্গের সেই অবস্থা, যেখানে বোধহয় নকশাল বলেও কিছু একটা ছিল। তারপর সেই 70-72-এর গল্প পলিটিক্সের ভাষায় অনেক আসে, আমি সেগুলোর মধ্যে ঢুকতে চাই না। তো তখন বোধহয় কলকাতার বা পশ্চিমবঙ্গের কালচারটা ওই পিস্তল ধরাতেই ছিল, তো সেই জন্য প্লেয়ার তুলতেও বোধহয় পিস্তল ধরা হয়েছিল। যদি এর সত্যতা আমরা কেউই জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন পুরোনো দিনের মানুষ অবশ্যই বলবেন। আমি অস্বীকার করছি না যে উনি মিথ্যে বলছেন, হয়তো পিস্তল ধরে ইস্টবেঙ্গল ক্লাব প্লেয়ার তুলেছেন, জানি না, হয়তো বললাম, ওনার কথাকে মান্যতাই দিলাম। আজকে উনি কাঠটা ধরলেন, সেদিন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা পিস্তল ধরেছিলেন। পিস্তল ধরতে গেলে বুকের কলিজা লাগে, কিন্তু কারোরটা ধরতে গেলে বুকের কলিজা লাগে না, লাগে হচ্ছে কি একটা লালসার জীব, যেটা দিয়ে চাটলে পয়সা ফেলে অনেকে। তো দেবাশিস বাবু আজকে কাঠটা ধরেছেন, কাঠটা চাটছেন। উনি তো বলেই দিলেন আজকে সঞ্জীব গোয়েঙ্কার পয়সায় চলছে, তাহলে সঞ্জীব গোয়েঙ্কারটাই ধরে আছেন উনি। উনি নিজেই বলেছেন প্রিয়রঞ্জন দাসমুন্সিকে যে মোহনবাগানকে খেলিয়ে দাও, পেছনের দরজা দিয়ে খেলিয়ে দাও, একটা জাতীয় ক্লাব ফ্লাব বলে খেলিয়ে দাও। তার মানে জাতীয় ক্লাবের যে তকমাটা, সেটাও যে জালি, সেটা ওনার এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকেও জেনে গেলেন যে এটা আদৌ জাতীয় ক্লাব বলে কিছু নেই। আর টিআইতে সার্চ করলে এমনিও দেখা যায় জাতীয় ক্লাব বলে কিছু নাই, এটা ভাওতাবাজি দিনের পর দিন চলছে। এই ভিডিওটা যে আজকে পেলাম, যে ভাই আমাকে পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ, নামটা নিতে বারণই করেছে, বাট থ্যাংক ইউ তাকে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নিয়ে। তো এটা ঠিক বাস্তব যে আমরা কারোরটা ধরতে পারছি না আজকের ডেটে। আমরা যদি দেবাশিস বাবুর মতন ধরতে পারতাম, তাহলে হয়তো আমরাও একটা বেটার জায়গায় যেতাম। আরও একটা কথা উনি বলেছেন, সেটা হচ্ছে গিয়ে 2020 সালে ওনারা যখন 20-21 সালে আর কি, ওনারা যখন আইএসএলে নাকি উত্তীর্ণ হয়, উত্তীর্ণ তো উনি হননি, মোহনবাগান হয়নি, তার কারণ এটা সবাই জানে যে এটিকের সাথে মার্চ করে মোহনবাগান এসছে। তখন বলেছেন আমরা জাতীয় লিগ জিতে এসেছিলাম, যেই জাতীয় লিগটা অসম্পূর্ণ, কিন্তু হ্যাঁ আমি মেনে নিচ্ছি সেই জাতীয় লিগটায় মোহনবাগান অনেকটা এগিয়েছিল এবং খেলা হয়নি। এফএফের পক্ষ থেকে মোহনবাগানকেই ঘোষণা করা হয়েছিল জাতীয় লিগ চ্যাম্পিয়ন। কিন্তু সেই জাতীয় লিগটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য উনি কিন্তু আইএসএলে আসতে পারেননি, তাহলে উনি এটিকের হাত ধরে আসতো না, আজকে এটিকের বিট পেপারে উনি খেলতো না। ইস্টবেঙ্গলকে পাইয়ে দেওয়া হয়েছে না, ইস্টবেঙ্গলকে নিতে হয়েছে নিতা আম্বানিকে। যাই পারফর্ম করুক না কেন ইস্টবেঙ্গল, আজকের ডেটেও কেরালা ব্লাস্টার্স ছাড়া আর মোহনবাগান সুপার জায়ান্টের
ভাড়াটে যে দর্শকরা তারা ছাড়া যদি কোনো টিমের সর্বোচ্চ দর্শক হয় সেই টিমটার নাম ইস্ট বেঙ্গল। যেই বছর নীতা আম্বানির আইএসএলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এটিকের হাত ধরে জয়েন করে, ইস্ট বেঙ্গলকে জয়েন করানো হয়, চাওয়া হয়েছিল যে ইস্ট বেঙ্গলকে আসতে হবে, সুভাষ ভৌমিক বেঁচেছিলেন, ঠিক আছে, বিট পেপার তোলা নিয়ে বিস্তর গোলযোগ চলছিল, কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল ইনভেস্টার পাচ্ছিল না এবং বিট পেপার তোলার ডেট একটু একটু করে বাড়ানো হচ্ছিল। সুভাষ ভৌমিক বলেছিলেন সেই সময়, যতদিন না ইস্ট বেঙ্গল ইনভেস্টার পাবে, যতদিন না ইস্ট বেঙ্গল বিট পেপার তুলতে পারবে, ততদিন আইএসএল এর বিট পেপারের ডেট বাড়তেই থাকবে। ইস্ট বেঙ্গলকে ছাড়া নীতা আম্বানি আইএসএল করতে পারবে না। তখন কিন্তু অলরেডি মোহনবাগান এটিকের সঙ্গে মার্চ করে গেছে। পুরনো তথ্য একটু ঘেটে নেবেন। গালাগালি দিতে আসবেন আপনারা কমেন্ট সেকশনে, আমি জানি, একটু ধীরে সুস্থে আসবেন, তথ্যগুলো একটু বিচার করে নেবেন এবং ভিডিও ফুটেজ দুটো একটু ভালো করে বারবার চালিয়ে দেখে নেবেন। সুভাষ ভৌমিকের সেই কথাটা আজও আমার পেপারে পড়েছিলাম, মনে আছে, যে ইস্ট বেঙ্গলের জন্য আইএসএল অপেক্ষা করবে, ইস্ট বেঙ্গল আইএসএল এর জন্য অপেক্ষা করবে না। এবং আজকে হয়তো দেবাশিস দত্ত একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে ইস্ট বেঙ্গল না থাকলে এই মোহনবাগানের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এটা মানি যে মোহনবাগান না থাকলে ইস্ট বেঙ্গলের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু উনি সেটা ভুলে যাচ্ছেন। আজকে যদি ইস্ট বেঙ্গল আই লিগ খেলতে চলে যায় আর মোহনবাগান যদি আইএসএল খেলে, যদি আমার ব্যক্তিগত মত, এই প্রহসনের আইএসএল খেলার থেকে আই লিগ খেলা ভালো, প্রহসনের আইএসএল এর থেকে আই লিগ খেলা ভালো। কারণ কি হচ্ছে রেফারিং নিয়ে সবাই দেখতে পাচ্ছি। ট্রেভার কেটেল কি মানে কোন ধরনের রেফারি, তার ভিডিও দেখলাম, যে যখন গোলের শট মারছে তখন সে হাফ টাইমের বাঁশি বাজাচ্ছে। আজ অবধি এটা বিশ্ব ফুটবলে কোথাও হয়নি, যে একটা মুভমেন্ট, একটা অ্যাটাক তাকে শেষ করতে হবে, তারপর হাফ টাইমের বাঁশি হবে, সেটা ইনজুরি টাইমের 1 মিনিট বেশি হলেও সেটা করতে হবে। ট্রেভার কেটেল করেননি। সেই ভিডিওটা আজকে দেখলাম, যে ঘটনাটার কথা কার্লোস কোয়াদ্রাত বলেছিলেন। তো যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি দেবাশিস দত্তকে নিয়ে। দেবাশিস দত্ত এটা ভুলে যাচ্ছেন যে আজকে ইস্ট বেঙ্গল না থাকলে আইএসএল হবে না শুধু মোহনবাগানকে দিয়ে। যেটা বলছিলাম, যে নীতা আম্বানি যে বছর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে ইনক্লুড করালো আইএসএলে, সে বছর আইএসএল এর ক্যাপশন ছিল ফ্যান বাননা পড়েগা। এটা ছিল হচ্ছে আইএসএল এর ক্যাপশন। তার কারণ, তার আগের বছর অবধি 19-20 অবধি আইএসএল লোকে দেখছিল না। 18-19 ইস্ট বেঙ্গল রানার্স আপ হয়েছিল। পাঞ্জাব যদি চেন্নাই যদি গট আপ না করতো, পেড্রো মানজি হাত দেখিয়ে পেনাল্টি মেরেছিল, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তখন আই লিগের এত ক্রেজ ছিল যে লোকে আইএসএল দেখতো না। আমরাও তখন আইএসএল দেখতাম না। তোর কি হচ্ছে আইএসএলে, কি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, নিজেদের মধ্যে খেলছে, খেলুক, কি কিছু যায় আসে না। ফ্যান মাননা পড়েগা, এটা ছিল 20-21 আইএসএল এর ক্যাপশন, যে ফ্যান হলে মাঠে দর্শক আসবে, ফ্যান না হলে দর্শক আসবে না। তো এই ভিডিও দুটো যেটা দেখালাম আপনাদের, যে পায়ে ধরে খেলা আমাদের হবে না। কেন বলছি আপনারা এক্ষুনি কমেন্ট করতে চলে আসবেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে ধরে ইনভেস্টার এনে দিয়েছিল, আপনারা মুখ্যমন্ত্রীর পায়ে ধরেছেন, আমরা কারোর পায়ে ধরিনি। আপনারা জানেন ইমামি আসার সময় সৌরভ গাঙ্গুলি ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় কনফার্ম করে ফেলেছিলেন ইস্ট বেঙ্গলের ইনভেস্টার হওয়ার জন্য, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ইমামির সঙ্গে কথা বলে ইমামিকে ইনভেস্টার করে। মুখ্যমন্ত্রীকে কারোর পক্ষেই না বলা সম্ভব নয়, তাই না বলতে পারেনি ইস্ট বেঙ্গল কর্তারা, ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছু হটতে হয়। আমরা কারোর পা ধরে খেলতে আসিনি। নীতা বৌদি আমাদের পা ধরে অপেক্ষা করেছে, কবে আমরা ইনভেস্টার পাবো, কবে আমরা আমাদের নামে বিট পেপার তুলব, কবে আমরা আইএসএল এন্ট্রি করব, আমাদের জন্য অপেক্ষা করেছে। আর মোহনবাগানের ওপরে সেই সময় পরোক্ষ চাপ সৃষ্টি করা হয়েছিল যে আইএসএল খেলতে হলে এটিকের সঙ্গে মার্চ করেই খেলতে হবে, না হলে আইএসএল এ আসা যাবে না। একটা এজিএম এ দেবাশিস দত্তর ভিডিও আজও ভাইরাল আছে, যেখানে উনি বলছে আমরা যদি মোহনবাগানকে 80% শেয়ার ছেড়ে দিই, বিক্রি করে দিই, সেটা তো মোহনবাগান ক্লাবের প্রতি অন্যায় হবে। এবং পরবর্তীতে উনি সেটাই করতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, এই কথাটা বললাম কারণ
FSDL AIFF এর পক্ষ থেকে বাধ্য করাই হয়েছিল এবং সেটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব করতে বাধ্য হয়েছিল। তো ভিডিও দুটো শুনে নিলেন। মাধ্যমিক পরীক্ষা না দিয়ে, মাধ্যমিক পরীক্ষা আমরাও দিয়েছি, 3 বার আমরাও মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। NFL আর আই লিগ দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো একই লিগ, একই লেভেল ছিল সেটার। তো আমরাও 3 বার জিতেছি। আমরা যদি 3 বার NFL না জিতে থাকি তাহলে দেবাশিস দত্তকে পরের দিন গিয়ে একটু সাংবাদিকরা জিজ্ঞাসা করবেন যে মোহনবাগান কতবার আই লিগ জিতেছে। উনি যদি বলে 2 বার তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি যদি বলে 5 বার তাহলে আমাদের আপত্তি আছে, যে 5 বার তো উনি 3 বার তো প্রথম 3টে তো উনিও NFL জিতেছিলেন, তাহলে উনি কেন আই লিগ জিতেছে, আই লিগ জিততে পারেনি ইস্টবেঙ্গল, এই কথাটা বলছেন। হয়তো প্রেজেন্ট টাইমে আমরা জিততে পারিনি। আর ইস্টবেঙ্গল এমন একটা টিম, আফটার দ্যাট মোহামেডান এবং পাঞ্জাব এবং মোহামেডান, যারা আজ অবধি 5 বছরে, ইস্টবেঙ্গল একমাত্র 5 বছরে বিট করার সুযোগ পায়নি কোনো প্লেয়ারকে। কোটি কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিতে হচ্ছে, তাও প্লেয়ার পাওয়া যাচ্ছে না। তো দেবাশিস বাবু, আপনার কাছে আমি আবারও বলছি, আজকে আপনার সম্বন্ধে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। যেটা রঞ্জিত বাহাজ আপনাকে বলেছিল সেটাও বলবো না, শুধু এইটুখানি বলবো, ঠান্ডা ঘরে বসে আপনি বরাবরের জন্য বাইট দেন, খুব ভালো লাগে আপনার বাইটগুলো শুনতে। কিন্তু এই মোহনবাগান সুপার জায়ান্ট টিমটা নিয়ে আপনার কি অবদান রয়েছে একটু কাইন্ডলি পারলে জানাবেন। এই টিমের কোন কোন ডিসিশনগুলো আপনি নেন, ব্যক্তিগতভাবে আপনি নেন, কোন কথা আপনার মোহনবাগান মানে এটিকে ম্যানেজমেন্ট শোনে, সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট শোনে। অনির্বাণ দত্ত কেন বলে যে মোহনবাগান সুপার জায়ান্টের বিষয়ে কোনো কথা বলতে হলে আমরা বিনয় চোপড়ার সঙ্গে কথা বলবো? দেবাশিস দত্ত এই বিষয়ে কনসার্নিং পার্সন নয়, কেন অনির্বাণ দত্ত আইএফএ সচিব এই কথাগুলো বলেন? এই প্রশ্নগুলো আপনার কাছে রইল। আমাদের দ্বারা কারোর পায়ে ধরা হবে না, আমাদের দ্বারা কাউকে ঘুষ দেওয়াও হবে না। আমরা হয়তো এই মুহূর্তে ব্যর্থ হচ্ছি, কিন্তু প্যারালালি এই কথাটাও বলে রাখি আপনাদেরকে, ভেরি রিসেন্টের একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। আমরা সবাই বলেছিলাম যে আপুইয়া ইস্টবেঙ্গলে কনফার্ম, প্রায় সেরকমটাই ছিল। আবারও বলছি, এই জামাইবাবু কল্যাণ চৌবেকে দিয়েই আপুইয়াকে অন্যরকমভাবে ম্যানুপুলেট করে মোহনবাগান সুপার জায়ান্ট সাইন করিয়েছিল। কেন? তার কারণ দেবাশিস বাবুর একটা কথা, যে আমার পকেটে টাকা আছে বলেই তো আমি গ্র্যান্ড হোটেলে খেতে গেছি। তাকে সম্মান দিতে মোহনবাগান সুপার জায়ান্ট এই ঘটনাটা ঘটিয়েছিল কল্যাণ চৌবের হাত ধরে। তার বদলে আজকে ইস্টবেঙ্গল ফুটবল খেলাটা দলগত খেলা, কোনো ব্যক্তি বিশেষ একা ফুটবলে ম্যাজিক করতে পারে না। তার বদলে কি করেছিল আমাদের কর্মকর্তা এবং ইনভেস্টাররা? মোহনবাগানের ঘর ভেঙে আনোয়ার আলীকে নিয়ে এসেছিল। আবারও বলছি, আপনারা বলবেন আনোয়ার আলীকে নিয়ে এসে ইস্টবেঙ্গল কোথায় আছে? আবারও বলছি, ফুটবলটা দলগত খেলা, আর ইস্টবেঙ্গলের সাথে কি হচ্ছে সেটা সবাই দেখছে। চোটাঘাত যেমন দায়ী, কার্লোস কুয়াদ্রাস যেমন দায়ী, রেফারিও সমানভাবে দায়ী। 100 ভাগ দায়ীর মধ্যে সবাই সমানভাবে দায়ী, রেফারির অবদানও কম নয়। এবং এই জায়গা থেকেই বলছি যে মোহনবাগানের ঘর ভেঙে আনোয়ার আলীকে নিয়ে এসেছিল আপুইয়ার বদলি হিসাবে, এবং প্যারালালি জিকসন সিংকেও সাইন করিয়েছে ইস্টবেঙ্গল। সাফল্য আজ নেই, কাল আসবে, কিন্তু এইবার হয়তো সেই সময় এসে গেছে। কথা বলে না ব্রহ্মাস্ত্র, দেবাশিস দত্ত নিজের অজান্তেই হয়তো সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ফেলেছেন, যেটা এবার বুমেরাং হয়ে ফেরবার সময় এসেছে, এটা আমার ধারণা। উনি যেভাবে ইস্টবেঙ্গলকে অপমান করেছেন, এর জবাব খুব শিগগিরই ইস্টবেঙ্গল দল, ইস্টবেঙ্গল ক্লাব দেবে, এই বিশ্বাস আমার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় ইস্টবেঙ্গল। ভিডিওটাকে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো ভালো মার্চেন্ডাইজ আসছে ইস্টবেঙ্গলের, মার্চেন্ডাইজের ভিডিও দেখুন, অর্ডার করুন এবং কোয়ালিটি মার্চেন্ডাইজ ব্যবহার করুন। জয় ইস্টবেঙ্গল।